সেই জেনজিরা কিন্তু রাজনীতি সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে। এইটার কথা কেউ বলে না। যেই জেনজিরা ইসলাম নিয়ে রাস্তায় নেমে গণহত্যাকারীকে পালাতে বাধ্য করেছে, রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে পিছনে মুক্তাদি হিসেবে দাঁড়িয়েছে, সেই জেনজিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে। সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় 6, 7, 8, 9 এর বাচ্চারা, তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাজপথে নেমেছিল। ওই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে পইরে যাইতো। আমাদের নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চাগুলো কিভাবে রক্তাক্ত হয়েছে, কিন্তু এই রক্তাক্ত হওয়ার মধ্য দিয়ে তারা প্রথম এই এস্টাবলিশমেন্টকে, ফ্যাসিবাদকে গালি দিয়া শিখেছে। তারই চূড়ান্ত পরিণতিতে মাত্র 5 বছরের মধ্যে আমরা হাসিনাকে পালাতে বাধ্য করতে পেরেছি। আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের কথাটাও বললেন না। সুতরাং প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বিনীত অনুরোধ করি, এইটা কোরআন না বা বাইবেল না যে কোনোভাবে সংস্কার করা যাবে না। প্লিজ এই ঘোষণাপত্রকে আমি অ্যাপ্রিসিয়েট করি, মন্দের ভালো তো ভালো, কিছু তো হলো, কিন্তু এখানে অবশ্যই 1947-এর স্বীকৃতি এবং 1975-এর 7 নভেম্বর, 1990-এর অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা, আমাদের শাপলা এবং নিরাপদ সড়ক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনোলেজ আপনাকে করতেই পারতে হবে। বন্ধুরা আমার, আরেকটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো। এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না, আমরা হাসিনার পতন ঘটিয়েছে বলতে হবে। ফ্যাসিবাদী হাসিনার পতন হয়। পালিয়ে যেতে বাধ্য করা হয়, কোনো প্যাসিভ কথা বলা যাবে না। এখানে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ বলেছিলাম, এখানে কোনো প্যাসিভ ভয়েস নাই। বলবেন যে অগণিত পুরো ছাত্র জনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। বন্ধুরা আমার, সর্বশেষ কথা বলি, এই ঘোষণাপত্রের রিঅ্যাকশনে এখানে অনেকগুলো গুমের কথা আছে, খুনের কথা আছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই। অথচ এই ফ্যাসিবাদ যেটা করেছে, বাংলাদেশের বিচার কাঠামোকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এর মানে কি এইটা আছে, বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যেই নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা, আপনারা কি সেই ভয় থেকে বিচারিক হত্যাকাণ্ডের কথা বলেন নাই? প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে। এবার বন্ধুরা, ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে। আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। নাম্বার 1, এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বাজুং দিয়ে জাতিকে বুঝাইছেন, আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন, আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় 5ই অগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন। এই বক্তৃতার পুরো কপি আছে। এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে। এই জুলাই সনদের জন্য 19টা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে। এরপরে যে কথাটা আর বলা হয় না, এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো নোট অফ ডিসেন্ট কি? নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম, কিন্তু আমি আসলে এইটার সাথে একমত না। তাহলে বিএনপি এই 19টার মধ্যে যেই 10টা নোট অফ ডিসেন্ট দিছে, সেই 10টাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা। তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে, তাহলে আমরা কেমনে বিএনপিকে ধরবো বলেন? মানে আইনি বাধ্যবাধকতা কোথায়? বিএনপি তো তখন বলবে, কেন ভাই, আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে, এখন আমি এটা পারতেছি না বাস্তবতায়। মজার ব্যাপার বলি, সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি, বলেন তো 19টা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট সিগনিফিকেন্ট কোনটা? তারা বলেছে সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা আনুপাতিক হারে। এবং আপনাদেরকে জানাই রাখি, সংসদের উচ্চকক্ষে যে পিআর, বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটাও যদি সে বাস্তবায়ন না করে, তাহলে আমরা, মানে আপনি ভাবেন আমরা কি কারণে, ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করবো? রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে 47কে নাই করে দিল, পিলখানাকে নাই করে দিল, শাপলাকে নাই করে দিল, নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল, বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না। যেই তারা ক্ষমতার মসনদ পেয়ে যাবে, এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না, তার প্রমাণ কি আপনাদেরকে বলবো? তাহলে আপনারা এটা কি চান? ডক্টর ইউনূস সাহেব, নাম্বার 2, আপনাকে বলতে চাই, আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত 20 জন শহীদ পরিবার বলেছে
ডক্টর ইউনূস সাহেব কি এগুলো সব সামনে সংসদের জন্য রেখে যাইতেছে? তাহলে সে কি করবে? প্রধান উপদেষ্টা, এবার আপনার জন্য স্পেসিফিক 3-4টা আমাদের কথা আছে। আমরা এই কথাটার কথা লিখেছি ইন্টারিম বনাম ইউনূস। এখন যে কথাটা আপনাদেরকে বলবো, এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন গণমানুষের সাথে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, পেশাজীবী, বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলে আমরা এই কথা বলবার চেষ্টা করেছি। ডক্টর ইউনূস সাহেব, আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি, আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে। ঠিক, আপনি সচিবালয় সংস্কার করলেই আর্মি টেক ওভার করবে। আপনি যদি পিলখানার কথা বলেন, আর্মি টেক ওভার করবে। এইটার একটা প্রমাণ কি দিয়েছে? পিলখানার কথা বলেন, আর্মি টেক ওভার করবে। এইটার একটা প্রমাণ কি দিয়েছে? বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে। প্রধান উপদেষ্টা কান করে শুনে রাখেন, এনসিপি একটা রাজনৈতিক শক্তি, কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয়। এনসিপি সমাবেশ করলে লোক কম হয়, এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারণে অনুমতি দিচ্ছে। বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে, এনসিপিও এখন সেটাই করছে, তাই যারা এনসিপির সমাবেশে আসে না। কিন্তু এই মানুষ, কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন। প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না? আপনারে বলি, একটু কান দিয়ে শুনেন, যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে, আইরিপি সাহস থাকে, একটা কুক ওই দিয়ে দেখাইতে বলেন। ঠিক ভাইরা, ব্যাপারটা এমন না। লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না, প্রত্যেকটাই জীবন কাইরে নেয়। এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ, যেই গুলিতে শহীদ হয়েছে, এর চেয়ে দামি গুলি তো আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট, একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি লাইকে রাখেন। আপনি কারে ডরান? আপনি ভোট নেন। মিনিমাম 100 রিক্সাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত, প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেটা ভালো। এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধইরা রাখছে। কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ ইতিমধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে, কেউ অন্যান্য মন্ত্রী হবে, কি কি হবে এইটা পাকাপোক্ত কইরে এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয়। ঠিক, এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে। প্রধান উপদেষ্টা, আপনার একটা কথা বলি, আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে, বিপদ হইলে ভাইগে যাবে, কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না। এর প্রমাণ, আপনি যদি ভাগতেন, পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন? তাহলে হাসিনার আমলেও 10 তলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না। ঠিক, আপনি তখনই বিদেশ থাকতে পারতেন। আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন, আমরা বিশ্বাস করতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বাঁচবেন কয়দিন বলেন? আপনার এত বয়স হয়েছে, বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় 20 বছর বেশি বাঁচছেন। আমার বাপের 63 বছর বাঁচছে, তার চেয়ে আপনি প্রায় 20 বছর বেশি বাঁচছেন। মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একটা গবেষণা করেন, বাংলাদেশে গত 50 বছরে কোন রাষ্ট্রপ্রধানের 30 মিনিট 40 মিনিটের বক্তৃতা রিক্সা চালক, ভ্যান চালক, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ছাত্র জনতা আধা ঘন্টা বসে তার বক্তৃতা শুনে নজির নাই, যেটা আপনারটা হইছে। এটা কিন্তু আপনার চেহারা দেখে না, আপনি রাজনৈতিক দল করছিলেন, ফেলও করছেন, কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা, আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না, কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ। ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন, এগুলো আমরা চাই না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অন্তরে যা আছে, আপনারা যে বাধ্য করে তার কথা বইলে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা খুন করবে? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বা বাঁচবেন? আপনি কি খাবেন, কি বাঁচবেন? আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে, আপনারা যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে,
আপনাকে যদি হত্যা করা হয়, কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন, আগামী 1000 বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে। বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন? যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন। কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোনো ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন, আপনি কি কি বলছেন আপনার একটু পড়িয়া শুনাই। আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক জায়গা মার্ক করে বলছেন যে সামনের নির্বাচনে, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, এই সকল আয়োজন করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, 6 মাস বাকি আছে। এই 6 মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন? নির্বাচন শুরু হইতে পারে না, এর মধ্যে মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে। তাহলে এই আমলা, এই পুলিশ, যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্রছায়া আবার হত্যাকাণ্ড ঘটাবে, আপনি তারা দিয়ে কেমনে পারবেন? প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়েন না। আপনি না পারলে কুইট করেন। ওরা রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়েন না। আপনি নির্বাচনের কথা বলছেন, আমরা খুশি হয়েছি, কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই, আমরা হতাশ। ভিতরে কথা বলার চেষ্টা করলাম, আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাশ কেমনে হয় ভাই? ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না। প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলো, ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে, স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে। বাইরে এসে বলে আমরা নির্বাচন না দেখে হতাশ। একই দ্বিচারিতা। আপনার প্রতি অনুরোধ, এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না, আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই, জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই, এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই, বলে দেন। ধরেন আপনি বলে দিচ্ছেন, করবে কি? মারবে। আপনি তো এমনি একদিন মরে যাবেন, আজীবন বাঁচবেন। আপনারা একটা কথা বলেন না প্লিজ ভাই, প্লিজ একটু সাইলেন্ট প্লিজ ভাই। ভাই কথা শুনতে হবে। ভাই আমরা শুরু করলাম, সবাই একটু চুপ করি, আমরা শুরু করলাম।